একটি হলো পার্লামেন্টারিয়ান মেম্বার নির্বাচনের জন্য, অর্থাৎ মার্কাতে ভোট হবে। আরেকটি হলো যে সংস্কার কার্যক্রম গত 6 মাস ধরে কনসেনসাস কমিশনে হয়েছে, সেই কনসেনসাস কমিশনের সংস্কারের সবাই যেটাতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা কি পাস হবে নাকি হবে না, এটা এই নির্বাচনে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা হলো জনগণের কাছে ছেড়ে দিয়েছে। অর্থাৎ জনগণ যদি হাঁ ভোটের রায় দেয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে, আর যদি না হয় তাহলে সংস্কারটা বাস্তবায়ন হবে না। এখন যদি হাঁ ভোটে আমরা সিল মারি এই নির্বাচনে, তাহলে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবো, আমাদের দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পাবো, দেশের যুব সমাজে যে বেকার সমস্যা রয়েছে সেটা থেকে মুক্তি পাবো, এবং সাথে সাথে এই যে দেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে এবং সেগুলোর বিচার হচ্ছে না, আমরা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে নতুন একটি বিচার ব্যবস্থা পাবো। এবং আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশের যে সিস্টেমটা রয়েছে এটা হলো একটা জায়গায় একীভূত কেন্দ্রিক। সেটা হলো প্রধানমন্ত্রী যিনি, উনি দলীয় প্রধান, বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টেরও প্রধান। এক ব্যক্তি সকল ক্ষমতা একজনের কাছে থাকার কারণে যখনই কোনো আন্দোলন হয় তখন তিনি গুলি চালাতে সক্ষম হয়, তখন বিচার বিভাগ এসে আমাদের রক্ষা করে না। অথবা পার্লামেন্টে যখন কোনো আইন পাশ হয় সেটা দলের বিভিন্ন যে মন্ত্রী এমপি যারা আছে তাদের রক্ষা করার জন্য আইনটা ম্যানিপুলেটেড বা বায়াসড হয়। ফলত সেখানে আমরা প্রস্তাবনা করেছিলাম যিনি প্রধানমন্ত্রী হবেন উনি দলীয় প্রধান হবেন না, অর্থাৎ দল আলাদা থাকবে, সরকার আলাদা থাকবে এবং বিচার বিভাগ আলাদা কাজ করবে, অর্থাৎ উনি বিচার বিভাগের উপরে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করবেন না। সাথে সাথে আমরা বলেছিলাম যে আলাদা বিচার বিভাগ, পৃথক সচিবালয় গঠনের, যার মধ্য দিয়ে গত 15 বছর আমরা দেখেছিলাম মানুষ বিচার বিভাগের কাছে গেলে যে তুমি যদি আওয়ামী লীগ হও তাহলে বিএনপির আমলে সে তার উপরে নির্যাতন করেছে, আবার আওয়ামী লীগের আমলে বিএনপির কর্মী হলে তাকে বিনা বিচারে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তা আমরা এই সংস্কৃতি দেখতে চাই না। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের একটা কর্মীকেও আমরা আঘাত করি না। কেন করি না? কারণ আমরা বিচারে বিশ্বাসী। বিচারে বিশ্বাসী হওয়ার কারণে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল অ্যাক্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আমরা এই সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ভারত সরকারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড আপ করে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য। সাথে সাথে আপনারা জানেন আমাদের একটা 11 দলীয় জোট হয়েছে, যেই জোটের অন্যতম এজেন্ডাগুলো হলো, আপনারা জানেন বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে রয়েছে। তা আমাদের প্রস্তাবনা হচ্ছে যদি আমরা যে সেক্টরগুলো গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে এগুলা যদি ডিজিটালাইজেশন করতে পারি তাহলে অফিসে যাওয়ার পরে একজনে যে দুর্নীতির টাকা চেয়ে বসে সেটা থেকে আমরা মুক্তি পাবো। এই জন্য আমরা যদি এবার সরকার গঠন করি আমরা হলো প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। সাথে সাথে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল 5-6টা কোম্পানির কাছে তাদের দলীয় সত্তা বিক্রি করে দিয়েছে। সে দলীয় সত্তা বিক্রি করার কারণে ওই বড় কোম্পানিগুলো দলকে ফান্ডিং করার পরে বলে ভাই আমি যেভাবে বলি তোমার হলো বাংলাদেশ ওইভাবে চালাইতে হবে, এবং ওই বড় কোম্পানিগুলা বাংলাদেশের পকেটের টাকা লুটতরাজ করে নিজেদের আরাম আয়েশের জন্য আপনার টাকাটা বিদেশে পাচার করে দেয়। তো আমরা এইসব লুটতরাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। সাথে সাথে আপনারা জানেন যে এখানে আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, এই পর্যন্ত আজকে 33তম দিন আমরা বিচারটা এখনো বুঝে পাইনি। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা ওসমান হাদি ভাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে সক্রিয় হন, এবং ওসমান হাদি ভাই বলেছিলেন যে 299 জন এমপির গুম উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে। আমরাও বলতে চাই আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দিব। অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এটা নিয়ে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে নিশ্চয় আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। আমরা বলবো আমরা কি সুন্দর বাংলাদেশ চাই। এই যে ঢাকা শহরে গত 1 বছর হয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে বাস ব্যবস্থাগুলো আছে এখনো পরিবর্তন হয় নাই। আমরা ক্ষমতায় গেলে ঢাকা শহরে এই যে লক্কর জক্কর যে বাসগুলো রয়েছে যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এই বাসগুলো সরিয়ে পাবলিক যে বাসগুলো ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব। কারণ আপনার আমার যারা মা বোন রয়েছে বাসে উঠলে তাদেরকে হ্যারাস করা হয়, এবং এই হ্যারাসের কারণে
অনেকে বাসে উঠতে ভয় পায়। এবং আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা দেখেছেন যে ফুটপাতে হলে দোকান বসিয়ে রাখা হয়েছে, এবং এই দোকান থেকে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা। ফলত একজন মানুষ যখন ফুটপাত দিয়ে হাঁটতে চায় সে হাঁটতে পারে না। এবং শুধু এটাই নয়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে আমাদের বাসার যে ময়লাগুলা নিচ্ছে, সেই ময়লা ব্যবসারও সিন্ডিকেট বসায় দিয়েছে। ফলত বিভিন্ন জায়গায় দেখবেন নাক চেপে ধরে বাসার সামনে দিয়ে যেতে হয়, অর্থাৎ সিটি কর্পোরেশন ময়লাগুলা ঠিক মতন নিয়ে যাচ্ছে না। তা আমরা আপনাদের জনগণকে আহ্বান জানাবো, যেই সব চান্দাবাজ দখলবাজি ময়লা ব্যবসার সাথে ইনভলভ হয়ে জনভোগান্তি সৃষ্টি করছে, আপনারা প্লিজ বাসা থেকে বের হয়ে ময়লাগুলা ওইসব চান্দাবাজদের বাসার সামনে রেখে চলে আসবেন। তাদেরকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। কারণ আপনার যদি বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরে ঠিক না থাকে, তাহলে আমাদের জনজীবন যেটা রয়েছে সেটা ব্যাহত হবে। এবং আপনারা জানেন যে একজন মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির, সে যখন তেল কিনতে যায়, সয়াবিন তেল কিনবে বাসার জন্য, তেলের দাম বেড়ে গিয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন উনি অসহায় সিন্ডিকেটের কাছে। তো কারা এই সিন্ডিকেট? আমরা বলবো এটা জনগণের সামনে আপনারা প্রকাশ করুন, কারণ আমাদের জীবন নাবিশ্বাস হয়ে যাচ্ছে। গ্যাসের দাম বেড়ে গিয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, বিভিন্ন পণ্য দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। তা আমরা দ্রুত সরকারকে বলবো জীবন ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা এইসব দ্রব্য মূল্যের যে দাম আছে সেটা নিয়ে আসুন। এবং সাথে সাথে আমাকে অনেকে মেসেজ দিচ্ছে যে হুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে, গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে, এবং যে কোনো সময় আমাদের উপরে নাকি অ্যাটাক করা হতে পারে, আমাদের সাবধানে থাকার জন্য। আমরা সেখানে বলবো যে অনেক হুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এগুলো আমরা দেখে ফেলেছি। নতুন করে কেউ যদি ওই হেলমেটের ভিতরে আবার ঢুকতে চায়, এটা নিয়ে কাজ হবে না, কারণ আমরা তাদেরকে অলরেডি মোকাবেলা করে এসেছি। আমরা ঢাকা শহরকে, ঢাকাবাসীকে আহ্বান জানাবো যে আপনারা ঢাকাতে যারা চান্দাবাসী আছে, চান্দাবাসীকে আপনারা প্রতিরোধ করুন। কারণ ঢাকার যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যের সাথে চান্দাবাসী যায় না। দুর্নীতিবাজ তারা এই ঢাকাবাসীর সাথে যায় না। এবং এই ঢাকাবাসীর যে বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, ঢাকাতে অনেকে এসে চাকরি করে, স্কুলে বাচ্চা ভর্তি করায়, বাচ্চা ভর্তি করাতে গেলে বলে যে তোমার বাচ্চা কি অমুক এমপির সাথে রিলেটেড আছে, অমুক এমপির কল লাগবে, অমুক সচিবের কল লাগবে। ওনার বাচ্চা হলো পড়াশোনা করে বাসায়, তাহলে তো সারাদিন এমপি মন্ত্রীদের পিছনে হলো শোডাউন দিবে। এই জন্য বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন, গভর্নিং বডিতে যারা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো দেশের যারা ভবিষ্যৎ, আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা হবে, বাচ্চা সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এটা ডিরেক্ট একটা বাচ্চা সন্তানকে হত্যা করার চেয়েও ভয়ঙ্কর। আপনি তার শিক্ষা ব্যবস্থার পথরুদ্ধ করে দিচ্ছেন। এবং আপনারা জানেন, আপনি যদি অসুস্থ হন, ঢাকা শহরের একটা ভালো হসপিটালে যাইতে পারবেন না, গেলে আপনার কাছে টাকা চাওয়া হবে এবং সেই টাকা আপনার পকেটে নাই। আপনি ঢাকা মেডিকেলে যাবেন, প্রথমে নাকটা বন্ধ করে যেতে হবে। ওইখানে বিশ্রী ময়লা, ওয়াশরুমগুলো অব্যবস্থাপনা, ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, দিলেও 2টা নাপা ট্যাবলেট দিয়ে ধরায় যায়। এই হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। এখন এই সকল জিনিস পরিবর্তন করতে হলে আমাদের এই ইলেকশনে, গণভোটে হাতে সিল মারতে হবে। যদি আমরা হাতে সিল মারি, তাহলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। যে বিষয়গুলো বললাম এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। আজকে আমরা এই গাড়ি নিয়ে 5টা থানায় যাব, মানুষের সাথে কথা বলবো, মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব, যাতে আমরা গণভোটে সিল মারি এবং বাংলাদেশটাকে পরিবর্তন করি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। নাসির ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি ভোটের পক্ষে আসলে ভোট নেওয়ার জন্য, কিন্তু আমরা দেখছি যে বিএনপির অনেক প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা সরাসরি না ভোট দেওয়ার জন্য আসলে ভোটারদের উদ্বুদ্ধ হচ্ছে। এটা নিয়ে আপনাদের আমার তো এখানে আসছে ভাবনাটা আমার না ভোটের যে ক্যাম্পেইন, এই না ভোটের ক্যাম্পেইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। মূলত না ভোটের ক্যাম্পেইন দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা চলছে। ফলত আমরা ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমরা শেষ করতে চাই। না ভোটের মধ্য দিয়ে ভারতের যে এস্টাবলিশমেন্ট এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই যে বিভিন্ন সময় যে সন্ত্রাস, যে বৈষম্য, এগুলা যদি না ভোটের ক্যাম্পেইন চালায় তাহলে তারা এগুলা বাস্তবায়ন করতে পারবে। আর যদি ভোট পড়ে, তাদের যেই পুরাতন বন্দোবস্ত এগুলা ধসে পড়বে এবং শেখ হাসিনা ফেরত আসবে। তারা মিলেমিশে যে পুরাতন বন্দোবস্ত সেটার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে। এজন্য আমরা বলবো যে যদি ওসমান হাদির বিচার করতে হয়,
যদি মুসাব্বিরের বিচার করতে হয়, যদি সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হয়, যদি খালেদা জিয়া যেভাবে ওনার উপরে অত্যাচার চালানো হয়েছিল এটা যদি বন্ধ করতে হয়, যদি বিএনপি জামায়াতের নেতা কর্মীদের উপরে অত্যাচার বন্ধ করতে হয়, যদি আমাদের দ্রব্য মূল্যের দাম কমাতে হয়, যদি বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয়, তাহলে হ্যাঁ ভোট প্রয়োজন। যারা এই নতুন ব্যবস্থা চাচ্ছে না তারাই না ভোটের ক্যাম্পেইন করতেছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, সুযোগ এসেছে, বাংলাদেশপন্থী হন। বাংলাদেশপন্থী কথা বলে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবেন না। আমরা এই হ্যাঁ ভোটের মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আচ্ছা ভাই, আপনি নির্বাচনী প্রচারণায় টুপি করছেন, অনেকে এই টুপি নিয়ে কথা বলছে, এই বিষয়ে কি বলবেন? আমার নির্বাচনী প্রচারণার যে স্ট্র্যাটেজি বা যেভাবে আমি সেট আপ করেছি, কেউ গাড়ির উপরে বসে হাত নাড়া। আমি ফজর থেকে আসা পর্যন্ত মসজিদে যাচ্ছি, ফজর নামাজ পড়ে সকল মুসল্লিদের সাথে কথা বলছি, জোহরের নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলে কাঁচা বাজারে একটু ঘোরাফেরা করি। তো মসজিদ থেকে যখন বের হয়ে টুপিটা মাথায় থাকে, এবং মসজিদে তো টুপি পরে নামাজ পড়তে হবে। এবং আমার মসজিদে গেলে অনেকে বলে যে হাজি ভাইরে আমরা টুপি পরাইয়া দিছি, আপনি টুপি পরেন। ইমাম সাহেব বলে যে টুপি পরে নামাজ পড়েন। এখন আপনারা যখন শুক্রবারে নামাজ পড়েন তখন তো টুপি পরেই পড়েন। এবং ওই মসজিদ থেকে বের হওয়ার পরে ক্যাম্পেইনে আমি তো সাথে সাথে টুপিটা খুলে ফেলতে পারি না। তো এটা নির্বাচনী টুপি না, এটা হলো হাদিবের যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন। আমি ওটাতে গিয়েছি এবং সবাই বলছে ওই ক্যাম্পেইনটাতে যাওয়ার জন্য। এবং আমার অনেক হাদিবের বক্তবৃন্দের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওনার বিচার চাচ্ছে, আমরাও বলতেছি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করতেছি, ইনকিলাব মঞ্চের জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতে আমরা তাদেরকে রক্ষা করতে পারি। এবং সাথে সাথে হাদি ভাই যে ইনসাফের রাজনীতির কথা বলেছেন, সেই ইনসাফের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি। আপনারা জানেন আমাদের একটা আজাদি পদযাত্রা চলছে, আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। এসব পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আজাদি পদযাত্রাও চলমান আছে। আমরা এই কথাগুলো মানুষকে বলছি যে আপনারা ইনসাফের রাজত্ব কায়েম করুন, অর্থনীতি, সাংস্কৃতিক, রাজনৈতিক যে পরাধীনতা রয়েছে সেটা থেকে আমাদের আজাদ পাইতে হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এবং আমরা সবাইকে বলে দিতে চাই, আমরা আগামী সংসদে, আমি যদি ঢাকা ৮বাসী আমাকে নির্বাচিত করে, সংসদে গিয়ে সকল চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের আমরা গুম হারাম করে দিব। এবং সংসদে যাওয়ার আগেও আমরা সকল যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের গুমও ইনশাল্লাহ হারাম করে দিব, পরেও দিব। এখন অনেকে বলে ভাই আমি ভালো, যেটা শেখ হাসিনার সময় ছিল যে সবাই খারাপ, শেখ হাসিনা ভালো। এই যে পল্টনের বিভিন্ন হোটেল মালিকরা ফোন দিচ্ছে, ভাই আমার হোটেল দখল করে ব্যবসা করতেছে, তো ওই মানুষগুলা কি ভূতে এগুলা ব্যবসা করতেছে? তো আমরা বিভিন্ন পল্টনের যে হোটেলগুলা দখল করে, বিভিন্ন দোকান তো পাট দখল করে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন, আমাদের কাছে নাম আসা শুরু হয়েছে। আমরা জাতীয় একটি হটলাইন চালু করব চাঁদাবাজি রিপোর্টের জন্য, দুর্নীতিবাজ রিপোর্টের জন্য। এবং আমরা একটি ওয়েবসাইটও বলবো চান্দাবাজ.com, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চাঁদাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, ওই ডকুমেন্টস দিয়ে, প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন, এভিডেন্সগুলো দিতে পারবেন। আমরা তাদের নাম পরিচয় গোপন রাখবো। অতি সত্তরে ইনশাল্লাহ আমরা জাতীয় হটলাইন এবং চান্দাবাজ.com আমরা দ্রুতই ওপেন করব। তখন আমরা প্রমাণগুলো নিয়ে, এক গাদা প্রমাণ নিয়ে ওদের মুখের উপরে গিয়ে আমরা বলবো এই হলো প্রমাণ, আপনি রাজনীতি এখন ছেড়ে দেন। ঠিক আছে, আজকে আমরা গণভোটের নিয়ে আসার জন্য সারা দেশে জানেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গত তারিখে কেরাবন উদ্বোধন করা হয়েছে, যেটাকে ঢাকায় হলো মানুষের সাথে, সবার সাথে ভিডিও দেখাবে, আমাদের দায়িত্ব আমরা যেটা আমরা মানুষের সাথে যোগাযোগ করতে হবে। এটা এই ক্যাম্পেইনের অংশ কর্মসূচি হিসাবে আমাকে ঢাকা ৮-এ আমরা ৫টি থানায় গাড়ি নিয়ে ঘুরবো। আমরা যে রুটটা নির্ধারণ করেছি সেটা হলো আমরা শাহবাগ থেকে ঢাকা মেডিকেল, তারপরে এনএক্স টাওয়ার, গুলিস্তান, বাইশারম হয়ে পল্টন যাব। পল্টন থেকে ফকিরাপুল, দৈনিক, নটরডেম কলেজ, আইডিয়াল কলেজ, তারপরে আমরা শাহবাগ থানায় যাব। তারপরে মালিবাগ মোড় থেকে ডেইলি রোডে আসবে সন্ধ্যা ৬টার সময়। এই সময়ের মধ্যে আমরা ৫টা থানা পেয়েছি।
আমরা আজকে কেন হা ভোটের জন্য ক্যাম্পেইন করতেছি, এই নির্বাচনে 2টি ভোট হবে।